ইন্দ্রজিৎ যেভাবে এইটার চিত্রনাট্য করেছেন, এবং উনি তো শুধু দেবী চৌধুরানী করেননি, উনি একটা প্রচুর দিন ধরে রিসার্চ করে ব্রিটিশ কলোনিয়াল যে পুরো তার যে নথিটাকে নিয়ে এই সিনেমাটা বানিয়েছেন। আমার মনে হয় এটা ভীষণ দায়িত্ব সম্পূর্ণ একটি ছবি। তুমি কিছু ক্ষেত্রে ট্রেন্ড সেট করো, সেই ট্রেন্ড তুমি দীর্ঘদিন ধরে এই বাংলা ছবি যাতে মেন ফোকাসে আসে, এটার জন্য দীর্ঘদিনের তোমার লড়াই, সেই লড়াই আজকের নয়, বহুদিন ধরে। ইতিহাস বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনো জায়গায় সেটাকে কিন্তু নাড়াচাড়া করে। আসলে না, ছবির ওজনটা ঠিক করেন দর্শক। সেই সময় যাবো কোথায়, আমাদের হলই নেই, লোকে আসবে, তাই জন্য আমরা শহর ভিত্তিক প্রচারে থাকতাম। এখন যেহেতু হলগুলো তৈরি হচ্ছে চারিদিকে এবং তারা ভালো রেসপন্ড করছে, আমি মনে করি এই ছবির সব থেকে বড় আমার নিজের ব্যক্তিগত ভালো লাগার জায়গা, যেখানে ভবানী পাঠক তার অন্তরের যে শক্তি, মানে ভেতরের পাওয়ার যেটাকে বলি, সেটা যখন আস্তে করে তুলে বার করে দিচ্ছেন একজন মহিলাকে। নমস্কার, দৈনিক statsmandigital.com-এ আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি আমাদের সকলের প্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তোমাকে প্রথমেই জানাই আমাদের স্টাটসম্যান পরিবারের তরফ থেকে স্বাগত। আর পুজো আসছে, তাই সকলকে শুভ শারদিয়া। তোমার পুজো খুব ভালো কাটুক। তোমাদেরও পুজো খুব ভালো কাটুক, এবং আপনারা যারা দেখছেন শুনছেন তাদের সবাইকে আমার শারদীয়ার শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম। পুজোটা খুব ভালো করে কাটাবেন, খুব আনন্দে থাকবেন, সুখে থাকবেন এবং খুব মজা করবেন এই পুজোর 4 দিন। কারণ মা যখন আসে আমাদেরকে শুধু আনন্দ। একদমই তাই, মানে মা আসেনি একটা আনন্দের বার্তা নিয়ে, একটা উৎসব মুখর হয়ে উঠি আমরা সবাই। দেখতে দেখতে তোমার কাছে যেটা জানা, বহুদিন হয়ে গেল ইন্ডাস্ট্রি, এবং তুমি এখনো নতুন, এখনো ইয়াং। তো সেইখানে দাঁড়িয়ে পুজো আসলেই একটা ব্যাপার থাকে আর কি, সেখানে যখন পুজোর ছবি থাকে তখন কতটা টেনশনে থাকো তুমি? আসলে এটা পুজোর ছবি না, যে কোনো ছবি রিলিজ করার আগে আমার একটা টেনশন তো হয়ই, এবং এটা আমার যতদিন আমার মনে হয় আমি কাজ করবো ততদিন আমার টেনশনটা একই রকম থাকবে। আজ থেকে 30-35 বছর আগে যেরকম টেনশন করতাম এখনও করি। আমার মনে হয় আজ থেকে না, যখন আমার সিঙ্গল স্ক্রিন মিনার, বিজলি, ছবিঘর, উত্তরা, পূরবী, উজ্জ্বলা এরকম হয়েছে যে আমার দুর্গাপুজোয় 3টে ছবি রিলিজ করেছে একই দিনে, আবার তারপরে গিয়ে কালী পুজো আবার 3টে ছবি রিলিজ করেছে। আমি তোমার থেকে জানতে চাইছিলাম, এখন একটা ছবি রিলিজ করছে পুজোতে, মানে বলতে চাইছি এক একজন হিরোর এক একটা করে ছবি, কিন্তু আমার ছোটবেলাতেও আমার মনে আছে পুজোতে আমরা আরো অনেকেরই আসতো, কিন্তু তোমার 5টা ছবি রিলিজ করতো, এবং তার মধ্যে দেখা যেত অধিকাংশ সময় আমার 2টো তো আসতোই, কখনো কখনো 3টে হচ্ছে, 3টেটা আমার হাইয়েস্ট। তো এবং মানুষ দেখে হচ্ছে সেই ছবিগুলো প্রায় 25 উইক, 50 উইক, 40 উইক করে চলতো চলতো। সেই সময়ের পর থেকে একটা বড় সময় পরিবর্তন ঘটেছে, তারপরে একটা মাল্টিপ্লেক্স এসছে, সেখানে ধারাটা পাল্টিয়েছে, এবং সেখান থেকে অবশ্যই আমি বারবার বলি, এটা আমার বলার দায়িত্বের মধ্যে পড়ে, মানুষ বলুক না বলুক, এই পুজো মাল্টিপ্লেক্সে ফিরিয়ে আনার একটা বড় জায়গা তৈরি কিন্তু সৃজিত মুখার্জি বলি, SVF বলি, সেখানে আই ওয়াজ পার্ট অফ ইট। কারণ অটোগ্রাফ ছবিটা একটা পুজো, অটোগ্রাফ আর 22শে শ্রাবণ, একদমই তাই, দুটো না একটা স্ট্যাম্প করে দিল যে মানুষ বাংলা ছবির জন্য পুজোর সময় কিরকম পাগল, একটা নতুন প্রজন্ম ঢুকলো হলে। তো এই জার্নিটা শুরু হলো, এবং এখন অনেক পুজোর সময়টা কি হয়, ফেস্টিভ্যাল মুড, প্রচুর হলস, তখন আমাদের কোনো সামনে সেই অর্থে বড় হিন্দি ছবিও থাকে না, যে কারণে পুরোটাই বাংলা। তো ইটস আ ভেরি গুড টাইম ফর সেলিব্রেট করার জন্য, কারণ আমাদের উৎসবে এটা আমাদের উৎসব, আমাদের সবকিছু থাকবে। তো সেখানে দাঁড়িয়ে এবার হচ্ছে তোমার দেবী চৌধুরানী। এখানে ধর্ম মানে নিজের কর্তব্য, নিজের জাতির প্রতি কর্তব্য। अपने खून से इस मिट्टी का कर्ज उतारने का वक्त आ गया है। নিজের দেশের প্রতি কর্তব্য। অবভিয়াসলি একটা অন্য ছবির থেকে এই ছবিটা ভীষণভাবে আলাদা, কারণ এই ছবিটা একটা পিরিয়ডকে ধরছে, অথচ সেখানে আজকের নারী তখনও প্রতিবাদ করেছে, কিন্তু আজকেও নারী প্রতিবাদ করছে, কিন্তু সেখানে বোধহয় শ্রাবন্তী বা তোমার একটা অন্য জার্নি আমরা দেখব। আমি যেটা বারবার বলছি যে আমাদের দায়িত্বটা পুরো টিমের, পরিচালক থেকে শুরু করে আমরা যারা এই ছবিটার সঙ্গে যুক্ত,
যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য নিয়ে ফেরা আজকের দিনে। আমার শেষ বড় সাহিত্যের উপরে আমি কাজ করেছিলাম নৌকাডুবি বা চোখের বালি, যেখানে একটা ভীষণ দায়িত্ব ছিল, অবশ্য সেখানে ঋতুপর্ণ ঘোষ ছিলেন। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, শুভ্রজিৎ যেভাবে এইটার চিত্রনাট্য করেছেন, এবং উনি তো শুধু দেবী চৌধুরানী করেননি, উনি একটা প্রচুর দিন ধরে রিসার্চ করে ব্রিটিশ কলোনিয়াল যে পুরো তার যে নথিটাকে নিয়ে এই সিনেমাটা বানিয়েছেন। আমার মনে হয় এটা ভীষণ দায়িত্ব সম্পূর্ণ একটি ছবি, এবং এটা না প্রতিটি বাঙালির, মানে বাড়ি থেকে বড়, মানে 8 থেকে 80 প্রত্যেককে এটা অ্যাট্রাক্ট করবে। কারণ আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখি, সারা ভারতবর্ষে এবং ওটিটিতে প্রচুর মানুষ না, যাদের গল্প জানে না তাদের গল্প জানতে ভীষণ ইচ্ছুক হয়েছে। আমি বলছি আজকে আমরা বাঙালিরা, যেহেতু আমরা বড় হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়ে, কিন্তু পশ্চিমবাংলার বাইরে যখন আমি বলছি না যে এই দেবী চৌধুরানী কিন্তু রানী কি ঝাঁসির 70 বছর আগের ঘটনা, তখন তারা অবাক হচ্ছে। তার মানে আমরা না আমাদের ইতিহাসটাকেও তুলে ধরার চেষ্টা করছে। দেবী চৌধুরানী একটা ইতিহাস, তার সঙ্গে ভবানী পাঠক একটা ইতিহাস, মজনু শাহ একটা ইতিহাস, এবং দেখো সেই সময় দাঁড়িয়ে একজন কালীভক্ত সাধু, আর এদিকে মজনু শাহ যিনি একজন ফকির, এরা দুজনে মিলে দেশের জন্য লড়াই করেছে। অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তথাই বচ। আজ নেত্রীরূপে তোমার প্রথম পরীক্ষা মা, বিজয় হও। ও বড়ামুখী প্রফুল্ল, কোথায় গেলে বাচ্চা? তোমার কি ভয় ডর নেই গো বামুনজি? বাপ মামরা স্বামীর ঘর করতে না পারা মেয়ে তো জমিরও অরুচি দিদি। তখন বঙ্কিমবাবুর লেখাটা যদি ডিপলি পড়া যায়, বুঝবেন উনি না ওই কারণেই ভবানী পাঠককে দিয়ে বলিয়েছিলেন যে তুমি কিন্তু আজ থেকে আমার মা। আমার তো ছোট, এই মা শব্দটা খুব ইম্পর্ট্যান্ট। এবং আজও যদি আমি বলি যে লাস্ট যে ওয়ার্ডটা আমাদের হলো, সেখানেও দুজন মহিলা কিন্তু দি ওয়ারিয়ার। আমরা মহিলা বলে তাদেরকে আন্ডারলাইন করছি কেন? মানে আমার দৃঢ় বিশ্বাস আর কিছুদিন পরে এমন আসবে, এটা একটা বলবে না যে এটা মহিলারা করেছে। সো এই যুগটা তো ফিরছে, এই যুগটা ফিরে আসছেন, এবং তারা তো মানে এম্পাওয়ারমেন্টের একটা অন্য জায়গায় চলে যাচ্ছে। আর এম্পাওয়ারমেন্ট নিয়ে যখন কথা বলি না, আমি শুধু মনে করি যে একটা সংসারে যদি মা না থাকেন, সংসারটা চলবে কী করে? তিনি নীরবে এই লড়াইটা করে যাচ্ছেন। ওর চেয়ে বড় শক্তি হয় না। মানে তুমি আজকে আমরা যে মূর্তিকে আমরা প্রার্থনা করি, সেটা মা কালী হতে পারে, মা দুর্গা হতে পারে, মার মূর্তিকে আমরা করি। আমরা কিন্তু বলি না দুর্গা ঠাকুর পুজো হচ্ছে, আমরা মার পুজো। মা শব্দটাই তো বড়, আমার কাছে মনে হয় একটা বড় শক্তি। আমার হৃদয়ের একটি টুকরো তোমার হাতে তুলে দিলাম প্রফুল্ল। ওনাকে এখনো খুব ভালোবাসেন না? ভয় হয় একা একা ঘরে থাকো, যদি কোনো রাক্ষসে। ভয় পেও না মা, তুমি বিপদগ্রস্ত ছিলে, আমরা তোমাকে উদ্ধার করেছি। আপনি? আমি মা ভৈরবের উপাসক মাত্র, আমার নাম ভবানী চরণ পাঠক। যেরকম বাবারাও তাদের দায়িত্ব পালন করেন, মাদের শক্তিটা কোথায়? মারা অনেক কিছু না বলে জিনিসটাকে, তাদের শক্তিটাকে প্রয়োগ করেন। এই যে সংসারকে ধরে রাখা, মানুষকে ধরে রাখা, এটা মার ভূমিকাটা বিশাল। এইখানে তোমার সঙ্গে শ্রাবন্তী, এর আগেও আমরা তোমার শ্রাবন্তীর সঙ্গে কাজ আমরা দেখেছি, কিন্তু এই কাজটা বোধহয় একটু আলাদা। নিশ্চয়ই আলাদা, কারণ দেখো আগে আমার ছোট মেয়ে করেছিল মায়ের বাঁধনে, তারপর আমার নায়িকা করেছেন কৌশিকের চরিত্র, দারুণ চরিত্র ছিল দুজনেরই। এইটা না দুটো চরিত্র না, আসলে দুটো ইতিহাস। এই ইতিহাসটাকে আনা, এবং আমি মনে করি এই ছবির সব থেকে বড় আমার নিজের ব্যক্তিগত ভালো লাগার জায়গা, যেখানে ভবানী পাঠক তার অন্তরের যে শক্তি, মানে ভেতরের পাওয়ার যেটাকে বলি, সেটা যখন আস্তে করে তুলে বার করে দিচ্ছেন একজন মহিলাকে, এটা ভেবে যে তার ভেতরে সেই পাওয়ারটা আছে, এটা মনে হয় এই ছবির ইন্টারভেল পয়েন্ট। এইটা ছবির সব থেকে ইম্পর্ট্যান্ট এবং একটা, মানে আমি বলছি গায়ে কাঁটা দেওয়ার একটা দৃশ্য, যেভাবে পুরো জিনিসটা আমরা
সাজিয়েছি। যেহেতু বঙ্কিমবাবুকে নিয়ে কাজ, এই দেবী চৌধুরানীর সঙ্গে কিন্তু আমাদের অনেক দিন ধরেই মানে আমরা এটা নাটকে পেয়েছিলাম। হ্যাঁ নিশ্চয়ই। আমরা মানে এই নাটক, কালজয়ী নাটক। উপন্যাস বারবারই মানুষের কাছে ধরা দিয়েছে নানা রূপে, কিন্তু এবারে যেহেতু যে পরিচালক সে বারবারই তার আগের যে ছবি আমরা সেই ছবিতেও দেখেছিলাম, সেখান থেকেই কাজটা শুরু করেছিল, যেখান থেকে বইটা শেষ হয়ে যাচ্ছে ও ওটাকে রেখে তারপরে তার কাজ শুরু করেছিল। তো এবারেও সেরকমই শুভ্রজিতের কাছ থেকে আশা করা যাচ্ছে। হ্যাঁ মানে বইটাকে শেষ বলবো না, কিন্তু ওর লেন্সিংটাই Lensing, পুরো আলাদা, হ্যাঁ। গল্পটার পার্সপেক্টিভটা আলাদা, তার মধ্যে উপন্যাসটাকেও সুন্দর করে নিয়ে এসছে। এবার কিন্তু কোনো জায়গায় একটা জিনিস আমি বলছি, যে কোনো জায়গায় ইতিহাস বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনো জায়গায় সেটাকে কিন্তু নাড়াচাড়া করে, ওটাকে ইন্ট্যাক্ট রেখেও চিত্রনাট্যটাকে এমনভাবে সাজিয়েছে যার লেন্সিংটা মোর, এক কথায় বলতে পারি যে মানুষ তো জানেনই না যে সাধু তাকে নাম দেওয়া হতো, ভবানী পাঠকের নামে সাহেবরা ভয় পেত, মানে প্রপার রবিন হুড যাকে বলে, একদম এই নামটা ইটসেলফ সাহেবরা ভয় পেতেন কিন্তু এই নামটা শুনে, তাই জন্য এত কিছুতে তাদের সমস্যা হয়েছিল ভবানী পাঠককে নিয়ে। এই মানুষটা কিন্তু ছোট্ট একটা তার দল নিয়ে এত বড় একটা মুভমেন্ট করতেন, যেটাকে আমরা আজকে দিনে যদি দাঁড়িয়ে বলি সেটা হচ্ছে যে মানে ফার্স্ট ইন এ ওয়ে রেভলিউশনারি ফ্রম এ সন্ন্যাসী টিম, মানে একটা সন্ন্যাসী দল থেকে এত বড় একটা রেভলিউশন। আমি মা ভৈরবের উপাসক মাত্র, আমার নাম ভবানী চরণ পাঠক। দস্যু সন্ন্যাসী? India is the richest country in the world, and Bengal is the wealthiest region in the country. She is a veritable golden goose. We must hold her and rule her with an iron fist. সেই কারণে আমি মনে করি যে এই জায়গাটা ও এই মুভমেন্টটাকে হাইলাইট করেছে, তার মধ্যে একজন নারী শক্তিকে কি করে হাইলাইট করা হয়, মানে সে কি করে আস্তে আস্তে দেবী চৌধুরানী হয়ে ওঠে, সেটা হচ্ছে গল্পটার মূল মানে জায়গা। একটা অজানা ইতিহাস কোথাও, মানে ইতিহাস আমাদের অনেক কিছু জানা থাকে, কিন্তু এই ছবিটা ভীষণভাবে সেই ইতিহাসটাও আমাদের সামনে তুলে ধরছে। হ্যাঁ, এবং এটা না বাংলার ইতিহাস তো বটেই, তার সঙ্গে আমার মনে হয় এই ইতিহাসটা যেটা আমি বারবার বলছি, এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাস। মানে কদিন আগে যখন আমি অক্ষয়ের ওই খেসরি 2 দেখলাম, আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমি কিন্তু ওই দেখার পরে গুগল করলাম যে এরকম একটা লয়ার ছিলেন, যে এরকম একটা লড়াই করেছিলেন কোর্টে দাঁড়িয়ে। এইগুলোই সিনেমা দেয়, মানে একটা নতুন পারসেপশন, একটা নতুন দিক যেটা মানুষ জানতে চায়। এবারে তো 4টে হেভি ওয়েটের ছবি, মানে এ বলবে আমাকে দেখ, ও বলবে আমাকে দেখ, এবং মানে সেইখানে তোমার ছবি ছাড়া তুমি অন্য ছবিগুলো তো একটু দেখতে যাবে। আমি তো সবার ছবি দেখি, সবার ছবি যাই, এবং আমি একটা কথা এক লাইনে বলছি, 4টে কিন্তু বাংলা ছবি, একদমই তাই। ওজন বুঝি না, 4টেই বাংলা ছবি। কদিন আগে যখন একটি ছবি এসেছিল তার ওজন আমি জানতাম না কতটা, অঙ্কটা কি কঠিন ছিল, তোমরা দেখেছো, আমি ছবিটা হলে গিয়ে দেখেছি পুরোটা দর্শকের মধ্যে বসে। আসলে না ছবির ওজনটা ঠিক করেন দর্শক, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে 4টে ছবি আমাদের রিলিজ করছে পুজো, এরকম বহুবারই হয়েছে, 4টে তো বাংলা ছবি, 4টেই আমার ছবি, 4টেই আমার ছবি। এবং ক্লাসে কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ থার্ড হবে, কেউ ফোর্থ হবে। যে ফোর্থ হচ্ছে সে একটু বিশাল ফেলিওর নয়, সে ফার্স্টের থেকে মাত্র 3টে গ্রেড পরে, এটা হতেই হবে, কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ থার্ড হবে, কেউ ফোর্থ হবে। কিন্তু 4টে ছবি খুব ইম্পর্টেন্ট, অনেককে আমি প্রচণ্ড পছন্দ করি আর পরিচালক হিসেবে। শিবু নন্দিতাদি বহু বছর ধরে আমাদেরকে ভালো ছবি দিয়ে যাচ্ছেন। আমাদের দেবী চৌধুরীর একটা সাহিত্য, রঘু ডাকাত তার মতন একটা ফোক টেল, একটা অন্য একটা পিরিয়ড, তার একটা কমার্শিয়াল সাইড আছে, এবং উইথ আ ভেরি বিগ স্টার। দেব আজকের দিনে আজকে ইউথ আইকন, তো সেরকমভাবে যদি ভাবা যায় প্রত্যেকটা ছবির তার নিজস্ব ওজন আছে। আমরা যে কোনো ব্যাপারেই আমরা তোমাকে জানি, তুমি কিছু ক্ষেত্রে ট্রেন্ড সেট করো, সেই ট্রেন্ড তুমি দীর্ঘদিন ধরে এই বাংলা ছবি যাতে মেন ফোকাসে আসে, এটার জন্য দীর্ঘদিনের তোমার লড়াই, সেই লড়াই আজকের নয়, বহুদিন ধরে। ঠিক সেরমভাবেই তোমার মনে হচ্ছে তোমার পরবর্তী উত্তরসূরিরা তৈরি হচ্ছে
কেন বলছি কথাটা, কারণ এটাও ঠিক, দেব আজকে যেভাবে প্রচারটাকে যেভাবে ঘুরিয়ে একটা দিকে নিয়ে গেছে, সেটা খাদান থেকে শুরু করেছে, সেটা কিন্তু মানুষের কাছে একটা চোখে পড়ছে এবং কমার্শিয়াল ছবিকে অন্য মাত্রায় একটা কোলাবোরেশন। মানে একটা সময় আমরা হলে ভিজিট করতাম, একটা সময় প্রচার করতাম, সেই জায়গাগুলোতে হল ছিল না, আবার সেই হলগুলো তৈরি হচ্ছে। অনেকে সুন্দর সুন্দর ভাবে, মানে ইনফ্যাক্ট আমি বলতে পারি পশ্চিমবাংলায় এই গতিটা অন্যান্য জায়গা থেকে অনেক বেটার এই মুহূর্তে। গতি ওয়াইজ আমরা ধরে নিয়েছি গতিটা, যে আমাদের কোথায় পৌঁছাতে হবে, সেখানে খুব বুদ্ধিমানের মতন। এবং ও যেহেতু অনেক দিন ধরে ওদের থেকে সরে গেছিল, ও খাদান ছবিটা যেহেতু একটা কমার্শিয়াল ছবি বানিয়েছিল খুব ভেবে, তার আগে ও কিন্তু বহুদিন ধরে মাল্টিপ্লেক্সের ছবি করছিল। এইখানে ও জানে যে আমাকে যদি এখানে ওদের কাছে পৌঁছাতে হয়, এবার আমাকে যেতে হবে, এবং এই যাওয়াটা খুব সাধুবাদ জানা যাবে। কারণ আজ যদি আমি ওর বয়সে থাকতাম, ওর জায়গায় থাকতাম এবং একটা প্রতিবাদ করতাম, আমি একই রকম ভাবে, মাঝখানে হল ছিল না। একদম আমরা যে বাইরে আজকে যাচ্ছি, কারণ সেই সময় যাব কোথায়, আমাদের হলই নেই, লোকে আসবে, তাই জন্য আমরা শহর ভিত্তিক প্রচারে থাকতাম। এখন যেহেতু হলগুলো তৈরি হচ্ছে চারিদিকে এবং তারা ভালো রেসপন্ড করছে, আমাদের একটু কারণ আমরা না হঠাৎ একটা দিন ঠিক করেছিলাম ছবি বানাচ্ছি আমরা, ওদের জন্য নয়। ঠিক একদম শেষেতে কোথাও যেন মনে হচ্ছে বাংলা ছবির ক্ষেত্রে, বাংলা ছবির কন্টেন্ট ভালো হোক, বাংলা ছবি মানুষ দেখতে আসুক, তার জন্য শুধু মাল্টিপ্লেক্স নয়, আবার একটু সিঙ্গেল স্ক্রিন বা আরো একটু নতুন ধরনের হ্যাঁ, মানে এক্স্যাক্টলি স্ক্রিন বলবো না, সিঙ্গেল স্ক্রিন, বাট হচ্ছে আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলো আস্তে আস্তে ডাবল স্ক্রিন, কোনো ট্রিপল, মানে 3টে স্ক্রিন, এবং অনেকেই এটা উন্নতি করছে। এবং যত এটা তাড়াতাড়ি উন্নতি হয়, তত আমাদের ছবির ব্যবসা শুধু বলবো না, সংখ্যাও বাড়বে এবং মানুষজন বেশি করে দেখবে। एक ही अल्लाह के बंदे हैं, इन अंग्रेजों को मार गिराना है और एक साथ अपने वतन की रखवाली करनी है। अल्लाह अकबर। জয় ভৈরবী। অনেক পাপের হিসেব বাকি আছে। 8 officers dead, 50 sepoys butchered. And what did we do? Where are you? এরা সবাই আমার সন্তান, আর এদের সঙ্গেই আমার মুক্তি। আমরা একটা সাহিত্য নিয়ে ছবি বানিয়েছি এবং শুভ্রজিৎ মিত্র পরিচালনায় আমরা প্রচুর পরিশ্রম করেছি। এবং একটা সাহিত্য মানে একটা দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি একটা খুব পরিষ্কার বাংলা ছবি, বাংলা ভাষায় বাংলা ছবি আমরা বানানোর চেষ্টা করেছি, যেটা আমার দৃঢ় বিশ্বাস যে বাঙালিদের পছন্দ হবে। কারণ যা অনেক কিছুকে অস্বীকার করা যায়, কিন্তু 150 বছর বন্দে মাতরম যে মানুষটা লিখেছেন তার সাহিত্যকে তো অস্বীকার করা যাবে না। এবং আমরা এটাও জানি যে আজকে আমরা দেবী চৌধুরী বানিয়েছি, তো আবার 30 বছর বা 40 বছর পরে আবার একটা দেবী চৌধুরী, যেভাবে দেবদাস বারবার হতে থাকে। কিছু গল্প আছে বা কিছু উপন্যাস আছে যেগুলো মানুষজন সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে অন্যরকমভাবে বারবার ফিরে আসেন। আমার মনে হয় আমরা এই ছবিটা বানিয়েছি, আপনাদের সবাই ভালো লাগবে। আমার একটাই অনুরোধ, এটা সবাইকে বলছি, 4টে খুব ভালো ভালো ছবি বাংলায় আসছে, আপনারা হাত জোর করে বলছি, যদি আমাকে আপনারা একটুও ভালোবেসে থাকেন, আপনারা 4টে ছবি না হলে গিয়ে দেখবেন, তারপর বিচার করবেন যে কোনটা দেখা যায়, কোনটা দেখা যায় না, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ। কিন্তু 4টে ছবি না হলে গিয়ে দেখবেন, একটু সময় বার করে। কারণ অনেক কষ্ট করে এই বড় বড় ছবিগুলো আমরা তৈরি করছি আপনাদের ভালো লাগানোর জন্য, বাংলা ভাষায় বাংলা ছবি।